5.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেরোলেন যুবরাজ, কিন্তু বিধ্বস্ত হয়। পায়েল, তুমি জানো এর আগে কেন্দ্রীয় এজেন্সি যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিলেন তখন তিনি হাজিরা দিয়েছিলেন এবং যখন তিনি সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেন তখন প্রায় ঘন্টা খানেক ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেন। কিন্তু দেখা গেল এই ভোটের রেজাল্ট বেরোনোর পর কার্যত মুখ লুকিয়ে রাখলেন এবং যেমনটা আমরা জানতে পারছি যে আজকে টানা জেরা করা হয় এবং টানা জেরার পর তিনি বিধ্বস্ত হয়ে পড়েন এবং সকাল থেকে যে ছবি, অর্থাৎ যখন তিনি আজকে বিকেলবেলা ফ্লাইট থেকে নামেন এয়ারপোর্ট থেকে, সেখানেও যখন জি 24 ঘন্টার তরফে তাকে প্রশ্ন করা হয় তিনি কি সরাসরি যাবেন ভবানী ভবনে, একেবারে সেই প্রশ্ন এড়িয়ে কোনো রকমে তিনি গাড়িতে ওঠেন, একেবারে সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি, ক্যামেরা থেকে মুখ বাঁচাতে তিনি গাড়িতে উঠে পড়েন। এরপর যখন আমরা তার গাড়ি ফলো করতে করতে যাই দেখা যায় তিনি ভবানী ভবনে একদম গেলেন না, তিনি কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে চলে গেলেন। এরপর সেখান থেকে বেরোলেন, সেখানেও যখন জি 24 ঘন্টার তরফে তাকে প্রশ্ন করা হয় তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাইলেন না, ভবানী ভবনে প্রবেশ করলেন। যেমনটা আমরা জানতে পারছি প্রায় টানা 5.5 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্তারা। মূলত যে বিষয়ে তাকে ডাকা হয়েছে একেবারে বিধ্বস্ত, কোনো রকমে তিনি তার গাড়ি নিয়ে কোনো রকমে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অর্থাৎ তুমি জানো পায়েল, এর আগে যখন কেন্দ্রীয় এজেন্সি ডেকেছিল এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যদিও তখন তারা শাসক দল ছিলেন, সিজিও কমপ্লেক্স থেকে যখন তারা বাইরে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় ঘন্টার পর ঘন্টা বলে গেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে ক্যামেরা থেকে বাঁচানোর জন্য, পালানোর জন্য কোনো রকমে তিনি পালিয়ে বেড়ান। অর্থাৎ ক্যামেরার সামনে তিনি মুখ খুলবেন না, বলবেন না। অর্থাৎ তার যে সেই সময়কার যে বক্তব্য, সেই সময় যে ঝাঁঝালো বক্তব্য আজকে কিন্তু উধাও। অর্থাৎ রনয় কথায় কথায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অভিষেক আজ স্পিকড অন। একদমই পায়েল, একদমই কথায় কথায় যিনি চ্যালেঞ্জ ছুটতেন, একেবারে কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা নেতৃত্বকে দেখে নেওয়ার কথা বলতেন একেবারে হুমকির সুরে, সেটা কিন্তু আজকে দেখা গেল না বলা যায়। ভোটের রেজাল্টে বেরোনোর দিন থেকে তার সেই সমস্ত কথা উদাও। তার যে গলার যে সুর ছিল সেই সুর কিন্তু একেবারে নরম বা সুর শোনাই যাচ্ছে না। কারণ আজকে বিকেল থেকে তুমি জানো পায়েল একেবারে জি 24 ঘন্টার ক্যামেরা একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিকে তাক করেছিল, সেখানে একাধিক প্রশ্ন জি 24 ঘন্টার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হয়, কিন্তু কোথাও তার কোনো শব্দ, অর্থাৎ সেই যে চড়া সুর কোনোটাই কিন্তু শোনা যায়নি। একটা বিষয় যদিও দেখা গেছে, তৃণমূল কর্মী সমর্থক যাদেরকে একেবারে দেখা যেত না সোনারপুরের ঘটনা থেকে অন্যান্য ঘটনায়, আজকে অন্তত সেই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের দেখা গিয়েছে, কিন্তু সেটাও কিন্তু খুবই কম, হাতে গোনা কয়েকজন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথায় কথায় চ্যালেঞ্জ করতেন, একেবারে হুমকির সুরে গলা উঁচিয়ে চিৎকার করে বলতেন, সিজিও কমপ্লেক্স থেকেও ঘন্টার পর ঘন্টা জেরা হবার পর তিনি যে গলা উঁচিয়ে বলতেন সেই সমস্ত কিন্তু উধাও হয়ে গিয়েছে, একেবারে বিধ্বস্ত আজকে তাকে দেখা গিয়েছে। যখন তিনি এয়ারপোর্টে আসেন তখনও তার চোখে মুখে একটা ক্লান্তির ছাপ, কোথাও যেন একটা ভয় তার মনে কাজ করছে। সোজা তিনি উঠে পড়লেন গাড়িতে। এবার সেই গাড়ি কতক্ষণে বাড়ি পৌঁছাবে, বাড়িতে গেলেন কিন্তু সেখানেও সময় নেই, সেই বাড়ি থেকে আবার দ্রুত তাকে বেরোতে হলো। কিন্তু একটা সময় দেখা যেত যে ভিআইপি সুযোগ সুবিধা তিনি পেতেন, গোটা রাস্তা গ্রিন সিগন্যাল, পুলিশে ছয়লাভ, সেই গ্রিন সিগন্যাল উধাও, সেই ভিআইপি কালচার উধাও, একেবারে সাধারণ মানুষের মতনই তিনি কিন্তু তাকে যাতায়াত করতে হচ্ছে। আজকে তুমি জানো একেবারে পায়েল, যখন ভবানী ভবনে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন, গাড়ি নিয়ে সোজা ঢুকে গেছিলেন, তিনি ওপরে উঠে যাচ্ছিলেন, সেখানেই পুলিশ কিন্তু আটকায়। পুলিশ বলে এখানে নিয়ম, যারাই আসবে তাকে কিন্তু একেবারে রিসেপশনে গিয়ে সই সাবুত করেই তাকে ঢুকতে হবে। যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, রিসেপশন, সেখানে তাকে যেতে হয়, সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় কার কাছে যাবেন, কোথায় যাবেন, তিনি কি অভিযোগ করতে এসছেন নাকি হাজিরা দিতে এসছেন। তিনি জানান যে হাজিরা দিতে এসছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। এরপর তাকে সই করতে বলা হয়, তাকে স্লিপ দেওয়া হয়, তারপর তাকে নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়। যেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি, সেখানেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যান সেই ঘরের মধ্যে, সেখানেও তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। এরপর অন্য অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করে, তার থেকে স্লিপ নেয়, এরপর নিরাপত্তা রক্ষীরা তাকে জেরা শুরু করে। একাধিক বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এই সই জাল সংক্রান্ত বিষয়, তিনি কি করেছেন, কারা সই করেছেন, যে অভিযোগটা করেছিল তারই দলের দুই বিধায়ক, সেই বিষয় নিয়েও প্রশ্ন করা হয়। একাধিক প্রশ্নের উত্তর দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু,
5.5 ঘন্টা পর বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধ্বস্ত এবং মুখে একেবারে কুলুপ। সে কি 1.5-2 ঘন্টা ধরে তারপরে প্রেস করতেন, আপনারা দাঁড়িয়ে থাকতেন, তারপরেও আপনারা বিভিন্ন প্রশ্ন করলে বেছে বেছে তার উত্তর দিতেন, খুঁজে খুঁজে বার করতেন কোন সাংবাদিক তার শত্রুপক্ষ। ওনার আবার একটা কি স্কোয়াড না কি যেন ছিল, সেই সব সাংবাদিকদের টিউটর প্রশ্নের তিনি উত্তর দিতেন। সেই স্কোয়াডের লোকেরা যা যা প্রশ্ন করতো সেই প্রশ্নের উত্তর উনি আগে থাকতে ঝালিয়ে নিতেন, আইপ্যাক করে দিত। আজকে একদম বললেন না। যারা স্কোয়াডে ছিল তথাকথিত তারাই বা কোথায় গেল? তারাও কেন ছিলেন না, বা থাকলেও তারা প্রশ্ন করেননি কেন? তারা তো কমসে কম কাছের লোক, চিরদিন কারও সমানও নাহি যায়। যারা ছিলেন তাদেরও সমান যাচ্ছে না, যিনি ছিলেন তারও সমান যাবে না। ধন্যবাদ। দেবজিৎ সরকার, বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন। রনয়ের কাছে আবারও যাই। রনয়, কলকাতা বিমানবন্দরে তুমি নিজে বারবার করে অভিষেককে প্রশ্ন করেছো, তবে সেখানেও একেবারে চুপ, কোনো কথাই বেরোচ্ছে না। অর্থাৎ প্রশ্নে বড্ড ঝাল লাগছে অভিষেকের, তাই মুখে একটা রানি। একদমই পাইল, একদমই ঠিক বলেছো। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যেত যখন তারা ক্ষমতায় ছিলেন, শাসক দল ছিলেন, যে কথায় কথায় একেবারে হুমকির সুরে জবাব দিতেন, একেবারে দেখে নেওয়ার কথা বলতেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝাঁঝালো বক্তব্য প্রায় উধাও হয়ে গিয়েছে, শোনাই যাচ্ছে না, একেবারে সুর নরম। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আজকে এয়ারপোর্ট থেকে নামেন তখনও তাকে একাধিক প্রশ্ন করা হয়, কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। রনয়, আবার তোমাকে থামাচ্ছি, সঙ্গে থাকো। বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবন থেকে বেরোলেন ম্যারাথন একটা জিজ্ঞাসাবাদের পর, কিন্তু যেটা খুব ইন্টারেস্টিং দেখালো যে তার মুখে একটা রা নেই, কোনো সাংবাদিক বৈঠক নেই, কিংবা কোনো সংবাদ মাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেওয়া নেই। এ কি বলবেন? আর কি বলবে, রক্ষা কবচটা ছিল বলে আজ বাড়ি গেছে। আর গেছে সোজাসুজি কালীঘাটে। কেন কালীঘাটে গেছে? কারণ এই ঘটনার সঙ্গে একজন সরাসরি যুক্ত। সে হয় 2 নম্বর আসামি, নয় এই অভিষেক ব্যানার্জি 2 নম্বর আসামি, সে 1 নম্বর আসামি। সে হচ্ছে মমতা ব্যানার্জি। ওর রক্ষা কবচ আছে বলেও বাড়ি গেছে। মমতা ব্যানার্জি তো রক্ষা কবচ নেই। হতে পারে ওকে ইন্ট্রোগেশন করে হয়তো আজ রাতে কিংবা কাল ভোরে সিআইডি হয়তো দিদির বাড়িতেও যেতে পারে, সেই জন্যই আগে অ্যালার্ট করতে গেছে। আর বলবে কি, ইঙ্গিতপূর্ণ কথা বলছেন সজলদা। হ্যাঁ, এটা ইঙ্গিতপূর্ণ যথেষ্ট। হঠাৎ কালীঘাটে গেল কেন এত রাত্রে? ওটাই তো বলতে গেল পিছি আমার পরে এবার তোমার পালা, আমার পরে এবার তোমার পালা। এবার তোমাকে আমি যা যা বলেছি, যা যা উগড়ে এসছি, তুমি এই লাইনেই কথা বলো পিসি, এবার তোমাকে টানতে আসবে। আর পিসির তো রক্ষা কবচ নেই। আমরা দেখি কাল সকালে পিসি আবার রক্ষা কবচ চাইতে যায় কিনা, এটাই তো দেখার বাকি আছে পশ্চিমবঙ্গে। ধন্যবাদ। সজল ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। আমরা আবারও একটু কথা বলে নিই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয়। আরেকবার জানিয়ে রাখি আপনাদেরকে যে 5.5 ঘন্টা পর ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ম্যারাথন একটা জিজ্ঞাসাবাদ চলল। এরপর সম্ভাবনা রয়েছে আবারও সিআইডি তাকে তলব করতে পারে। সিআইডি সূত্রে এমনও সম্ভাবনা তথ্য আমরা পাচ্ছি। এর আগেও আমরা দেখেছিলাম বারবার তলব, কিন্তু সেই তলবে সাড়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে দিতে হলো, বাধ্য হলেন তিনি, কারণ হাইকোর্টের বালাই, হাইকোর্টের ধাক্কা, হাইকোর্টের গুঁতো, আর তাই বাধ্য হয়েই সশরীরে সিআইডি অফিসারদের মুখোমুখি হলেন তিনি। এবং নির্ধারিত সময়ের ঠিক আগেই আমরা দেখলাম যে তিনি গেলেন এবং 5.5 ঘন্টা ধরে প্রশ্নে জেরবার হলেন। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর যখন তিনি বেরোলেন, তিনি বিধ্বস্ত, স্পিকটি নট, মুখে কুলুপ। আজ যখন কলকাতা বিমানবন্দরে প্রায় 4:30 নাগাদ হবে বিকেল, তিনি যখন বেরোলেন তখনও আমরা দেখলাম সংবাদ মাধ্যমের সামনে কোনো কথা বললেন না। তারপর তিনি যখন ঢুকলেন ভবনে তখনও একেবারে চুপ, আর এখনো চুপ, কথা নেই যুবরাজের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।